যৌনপল্লীর অন্ধকার থেকে উঠে আসা এক সাধারণ মেয়ে হয়ে উঠল কোটিপতি ব্যবসায়ীর হৃদয়ের সম্রাজ্ঞী। তারপর যা ঘটল তা শুধু মহব্বত ছিল না, তা ছিল হৃদয়ের কঠিনতম পরীক্ষা আর সমাজেরও। যে বন্ধনের জন্ম হয়েছিল একটা নোংরা সওদা থেকে, সেটা ধীরে ধীরে পরিণত হল মানুষের অস্তিত্বের সবচেয়ে বড় লড়াইয়ে। সেই মেয়ে যাকে পৃথিবী কলঙ্কের ছাপ দিয়ে ফেলে দিয়েছিল, যখন মুখ খুলে সত্য বলতে শুরু করল, তখন সমাজের শতাব্দী প্রাচীন ভিত্তি কেঁপে উঠল। আর সেই পুরুষ যে টাকার জোরে পুরো দুনিয়া কিনে ফেলেছিল, প্রথমবার একটা নিষ্পাপ হৃদয়ের কাছে নতজানু হল। কিন্তু এটা কেবল প্রেমের দাস্তান নয়, এটা সেই ধাক্কার কাহিনী যা দুটো ভাঙা আত্মাকে ছাই করে একটা অভূতপূর্ব পরিচয় গড়ে দিল। পুরো গল্প এক মুহূর্ত মিস করবেন না, কারণ এটা শোনার জন্য নয়, হৃদয় গেঁথে নেওয়ার জন্য। সম্পূর্ণ কাহিনী জানতে ভিডিও শেষ অবধি দেখুন। কিন্তু তার আগে ভিডিও লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার নাম ও শহরের নাম অবশ্যই লিখে দিন। বন্ধুরা, এই সত্যি ঘটনা গুজরাটের আহমেদাবাদ শহরের, যেখানকার বাসিন্দা বিবেক সাহা 28 বছরের তরুণ, বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য আর ঐতিহ্যবাহী পরিবারের উত্তরাধিকারী। চকচকে গাড়ি, ডিজাইনার পোশাক আর বিলাসবহুল জীবনে সে সবকিছু অর্জন করেছে, শুধু মনের শান্তি ছাড়া। যে বয়সে মানুষ স্বপ্নের রঙে রাঙা থাকে, সেই বয়সে বিবেক তার মাকে বিছানায় যন্ত্রণায় কাতরাতে দেখেছে আর বাবার মৃত্যু নিজের চোখের সামনে ঘটতে দেখেছে। তারপর এলো সেই দিন যা তার হৃদয়ে বেঁচে থাকা শেষ অনুভূতিগুলো সমাধি রচনা করল। তার বাগদত্তা সানভি দেবী আত্মহত্যা করল। বিবেকের কাছে এটা কেবল একটা মৃত্যু ছিল না, সেদিন সে নিজেও মরে গিয়েছিল, শুধু শ্বাস চলতে থাকল। এখন তার কাছে দুনিয়া শুধু একটা কন্ট্রাক্ট, সম্পর্ক একটা ব্যবসায়িক চুক্তি, আবেগ একটা দুর্বলতা, আর মানুষ শুধু খেলার গুটি। অন্যদিকে আরোহী মেহতা, এক 18 বছরের নিষ্পাপ মেয়ে, রাজস্থানের এক ছোট্ট গ্রামের বাসিন্দা। তার চোখে স্বপ্নের ঝিলিক, হৃদয়ে অটুট বিশ্বাস আর ঠোঁটে সবসময় হাসির রেখা। কিন্তু ভাগ্য হাসি সহ্য করতে পারেনি। এক রাতে তার বাবার লাশ ক্ষেতের ধারে পড়ে থাকতে দেখা গেল। সেই রাতেই তার শৈশব চিরকালের জন্য মাটিতে মিশে গেল। ঋণের বোঝা, দেনা আর সমাজের চাপ। তার সৎ মামা তাকে শহরে নিয়ে এলো, বলল পড়াশোনা করাবে, কিন্তু বাস্তব অন্য পথে হাঁটছিল। সে আরোহীকে বেচে দিল এমন এক বাজারে যেখানে মেয়েদের মূল্য হাসি দিয়ে নয়, শরীর দিয়ে নির্ধারিত হয়। আরোহী যেমন করে হোক সেখান থেকে পালানোর চেষ্টা করল, এবং তখনই তার সংঘর্ষ হলো এমন এক ব্যক্তির সঙ্গে যার কাছে হৃদয় ছিল, কিন্তু ধুকভুক অনেক আগেই থেমে গিয়েছিল। তার নাম বিবেক সাহা। সে এক 5 তারা হোটেলের লবিতে ছিল, এক আন্তর্জাতিক ডিলের জন্য এসেছিল। আর ঠিক সেই মুহূর্তে লবির কোণে এক গুন্ডা আরোহীকে ধরার চেষ্টা করছিল। বিবেক প্রথমে চোখ ফিরিয়ে চলে যাচ্ছিল, কিন্তু যেই আরোহীর চোখ তার সঙ্গে মিলল, কিছু একটা থমকে দাঁড়ালো। সেই চোখের রাগের আগুন, কিন্তু ভয়ের ছায়াও স্পষ্ট। সেই মুখের নিষ্পাপতা, যাতে সাহায্যের আর্জি ছিল না, শুধু একটা নিঃশব্দ আশা যে হয়তো কোনো মানুষ এখনো বেঁচে আছে। বিবেক শুধু একটা লাইন বলল, এখন এই মেয়ে আমার, যা করার আমার সঙ্গে কর। গুন্ডা বিবেকের নাম শুনে ভয়ে কেঁপে উঠল আর সেখান থেকে পালিয়ে গেল। আরোহী ভাবছিল এটাও কোনো সওদাগর যে তাকে কিনে নিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর যখন বিবেক তাকে তার হোটেলের রুম সার্ভিস ম্যানেজারের চাকরি অফার করল, সে হতবাক হয়ে গেল। বিশ্বাস হচ্ছিল না যে কেউ তাকে মানুষ বুঝেছে, জিনিস নয়। বিবেক আর আরোহী দুজনের পৃথিবী সম্পূর্ণ আলাদা, চিন্তাধারা, পদ্ধতি, পরিস্থিতি সবকিছু। একদিকে সেই ব্যক্তি যে জীবনকে সওদা বুঝে বাঁচতে শিখেছে, অন্যদিকে সেই মেয়ে যার কাছে জীবন এখনও একটা আশা, একটা অসম্পূর্ণ কবিতা যা হৃদয় থেকে বেরিয়েছে। বিবেকের কাছে হোটেল শুধু একটা জায়গা ছিল না, সেটা তার সাম্রাজ্যের দুর্গ, যেখানে প্রতিটি পদক্ষেপ আগে থেকে চিন্তা করা, যেখানে ভুলের কোনো ক্ষমা নেই। কিন্তু যখন আরোহী সেখানে কাজ শুরু করল, প্রথম সকালেই চায়ে চিনি বেশি হয়ে গেল। বিবেক কাপ রেখে শুধু বলল, মানুষের মতো কাজ করো, নয়তো মেশিন বানিয়ে দেব। কিন্তু তবুও সে আরোহীকে বের করে দিল না। আরোহীর কাছে এটা অবাক করা ছিল, কারণ ছোট ছোট ভুলে যেখানে বাকি স্টাফ কাঁপত, সেখানে তাকে প্রতিবার আর একটা সুযোগ মিলত। কখনো ভুল করে প্রেজেন্টেশনে ভুল স্লাইড চালিয়ে দিত, কখনো কোনো ক্লায়েন্টের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ত, কিন্তু প্রতিবার বিবেক চুপচাপ দেখত। কখনো রাগ করে একটা কড়া লাইন বলতো, তারপর চোখ ফিরিয়ে নিত। ধীরে ধীরে হোটেলের বাকি লোকেরাও লক্ষ্য করতে লাগলো, এই মেয়েতে কি বিশেষ, বিবেক স্যারের সামনে এত চুপচাপ কেন হয়ে যান। সে নিজেও বুঝতে পারছিল না, কিন্তু একটা হালকা হাসি এখন বিবেকের জীবনে ফিরে আসতে শুরু করেছে, সেটাও সেই মেয়ের কারণে যাকে সে কখনো শুধু একটা ঝুঁকি ভেবেছিল। আরোহীর কাছে এসব স্বপ্নের মতো ছিল,
তার হৃদয় বলছিল হয়তো এখন জীবন স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তার ভাগ্যকে শান্তি মঞ্জুর ছিল না। একদিন একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। তার সৎ মামা, যে তাকে বেঁচে দিয়েছিল, এখন জেল থেকে ছাড়া পেয়েছে। সে স্পষ্ট বলল, তুমি যেখানেই থাকো ফিরে এসো, এখন তোমার আসল ব্যবহার শুরু হবে। আরোহী কেঁপে উঠল। সে ভাবতেও পারছিল না যে যা থেকে সে পালিয়েছে সেটা এখন তার এত কাছে। ওদিকে বিবেকের কাছে আর একটা ধাক্কা প্রস্তুত ছিল। সে জানতে পারল সেই লোকটা যে তার দাগদত্তা সানভিকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, সেই রোহন পারেখ আরোহীর মামার বস ছিল। অর্থাৎ আরোহী সেই পুরো ষড়যন্ত্রের অংশ, যা একবার তার পুরো পৃথিবী কেড়ে নিয়েছিল। বিবেকের রক্ত ফুটতে লাগল। সে তাকে একটা শিক্ষা দিতে চাইছিল, কিন্তু প্রতিবার যখন সে আরোহীর দিকে তাকাতো, তাকে একটা নিষ্পাপ মুখ দেখা যেত যে নিজেই সেই সিস্টেমের সঙ্গে লড়ছে। এখন প্রশ্ন ছিল, সে কি সেই মেয়ে থেকে প্রতিশোধ নেবে, নাকি তাকে সেই যুদ্ধে সঙ্গী বানাবে? সেই সকালটা খুব আলাদা ছিল। বিবেকের মা ললিতা দেবী, যিনি কয়েক মাস ধরে বিছানায় ছিলেন, প্রথমবার হুইল চেয়ারে লবি পর্যন্ত এসেছিলেন। তার চোখে এখনও ক্লান্তি ছিল, কিন্তু যেই তিনি আরোহীকে দেখলেন, কিছুক্ষণের জন্য থেমে গেলেন। আরোহী ঝুঁকে পা ছুঁয়ে বলল, আপনার খাবার আমি নিজে বানিয়েছি, হালকা মশলা ছাড়া, যেমন ডাক্তার বলেছিলেন। ললিতা দেবী তার দিকে গভীরভাবে তাকালেন, যেন কোনো ভাঙা জিনিস আবার জুড়ছে। তোমার নাম কি? তিনি জিজ্ঞাসা করলেন। আরোহী, সে ধীরে বলল। ললিতা দেবী তার হাত ধরলেন এবং বললেন, অনেকদিন পর কেউ বিনা স্বার্থে আমার জন্য কিছু করেছে। ওদিকে বাড়ির পুরনো চাকরানী কমলা বুয়া, যিনি সবসময় কঠোর স্বভাবের বলে পরিচিত ছিলেন, আরোহীকে দেখে প্রথমে চমকে উঠলেন, কিন্তু যখন তিনি তাকে রান্নাঘরে সব কাজ সামলাতে দেখলেন, তখন তার চোখও নরম হয়ে গেল। তোর মতো মেয়েকে তো ভগবান কন্যা বানিয়ে পাঠায়। এটা প্রথমবার যখন কেউ আরোহীকে বিক্রির জিনিস নয়, বাড়ির আলো বলেছে। ধীরে ধীরে বিবেকের মায়ের স্বাস্থ্যেও উন্নতি হতে লাগল। তিনি হাসতে শুরু করেছিলেন, কথা বলতে শুরু করেছিলেন এবং প্রতিদিন জিজ্ঞাসা করতেন, আরোহী কোথায়? আমার সেই ওষুধ তার হাত থেকে নিতে হবে। কিন্তু সবকিছুর মাঝে আর একটা যুদ্ধ চলছিল। বিবেকের হৃদয়ে সে এখন বুঝতে পারছিল না যে সে আরোহীকে শুধু একটা গুটি ভাববে, নাকি সেই মুখের পিছনে সত্য অনুভব করবে। বিবেক প্রায়শই দেরি রাতে অফিসে একা বসে থাকত এবং তার চোখে সেই প্রশ্ন বারবার আসত, এ কি সেই মেয়ে যে আমার শত্রুর পরিকল্পনার অংশ, নাকি এ সেই মেয়ে যে আমার অন্ধকারে আলো হয়ে এসেছে? সেই সব রাগ এবং সন্দেহ মনে নিয়ে এক রাতে অফিসের বারান্দায় দাঁড়িয়েছিল। যখন আরোহী এলো, ঠান্ডা হাওয়া। আরোহী বলল। বিবেক কোনো উত্তর দিল না। যদি চাও তো আমি চলে যাই, আরোহী বলল, কিন্তু পা থেমে রইল। বিবেক না তাকিয়ে শুধু এটুকু বলল, তুমি কখনো কারোর থেকে কিছু লুকিয়েছ? আরোহী একটা গভীর শ্বাস নিল এবং বলল, হ্যাঁ, অনেকবার। আমার ব্যথা, কারণ মানুষ শোনে না, শুধু বিচার করে। বিবেক ঘুরল এবং প্রথমবার তার চোখে কোনো প্রশ্ন ছিল না, বরং একটা ক্লান্তি ছিল, যেন কেউ তার ভিতরের দেয়ালকে হালকাভাবে ছুঁয়েছে। সময় ঘুরল এবং জীবন আর একটা পরীক্ষা খাড়া করল। বিবেক যখন জানতে পারল যে আরোহী সেই জালের অংশ যা কখনো সানভির মৃত্যুর কারণ হয়েছে, তার হৃদয় আবার কঠোর হয়ে গেল। সে ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল, কিন্তু মুখে সেই ঠান্ডা রাখছিল। ওদিকে আরোহীরও ধীরে ধীরে এই ব্যাপারের আঁচ পেয়ে গিয়েছিল যে বিবেক তাকে সন্দেহের চোখে দেখে এবং হয়তো তার উপস্থিতি কোনো পুরনো ক্ষতকে কুড়েচ্ছে। তারপর এক রাতে কাউকে কিছু না বলে সে হোটেল ছেড়ে চলে গেল। বিবেকের মনে হলো যেন কেউ এক ঝটকায় তাকে একা ছেড়ে দিয়েছে। তাকে মনে হলো যেন তার হৃদয় নিজেকেই মিথ্যে বলছে এবং সেই মেয়ে যাকে সে এখন বুঝতে শুরু করেছে তাকে ছেড়ে চলে গিয়েছে। এদিকে ললিতা দেবীর স্বাস্থ্য হঠাৎ আবার খারাপ হয়ে গেল। তিনি শুধু একটা কথা বলতে থাকলেন, আরোহীকে ডাকো, শেষবার তার মুখ দেখতে চাই। বিবেক তার সব রাগ এবং সন্দেহ পাশে রেখে তাকে খুঁজল এবং কোনো রকম ফোনে বলল, মা তোমার সঙ্গে শেষবার দেখা করতে চায়, শুধু একবার এসো। আরোহী ফিরল, কিন্তু সময় অনেক এগিয়ে গিয়েছে। ললিতা দেবী তার কবজি ধরে হাসতে হাসতে শুধু এটুকু বললেন, বেটি, এখন তোকে কোনো প্রশ্ন করবে না। এবং তারপর তার হাত ঢিলে পড়ে গেল। তিনি চলে গেলেন, কিন্তু তার আশীর্বাদের উষ্ণতা, তার বিশ্বাস, বিবেক এবং আরোহী দুজনের হৃদয়ে চিরকালের জন্য বসে গেল। সেই দিন প্রথমবার বিবেক ভেঙে পড়ে কাঁদল। সে যে পৃথিবীর জন্য পাথর হয়ে গিয়েছিল, এখন নিজেকে সামলাতে পারল না। আরোহী চুপচাপ তার পাশে বসে রইল। সে কিছু বলল না, শুধু তার চোখ থেকে বয়ে যাওয়া অশ্রু চুপচাপ দেখতে থাকল। দুজনের মাঝে সেই নীরবতা সবকিছু বলে দিল। কিন্তু ভাগ্য এখনও শান্ত ছিল না। রোহন পারেখ এখন খোলাখুলি সামনে এসেছে। সে মিডিয়ায় একটা ফেক স্ক্যান্ডাল ভাইরাল করল যে বিবেকের সম্পর্ক একটা যৌনপল্লীর মেয়ের সঙ্গে।
আরোহীর ছবি বিবেকের সঙ্গে প্রতিটি নিউজ চ্যানেল, প্রতিটি ওয়েবসাইট, প্রতিটি সোশ্যাল মিডিয়া পেজে ভাইরাল হয়ে গিয়েছে। সমাজ যা সব সময় করে, একটা মেয়ের সম্মানকে প্রথমে পিষে ফেলল। স্টাফের কিছু লোক, আত্মীয়, ব্যবসায়িক পার্টনার সবাই প্রশ্ন তুলতে শুরু করল। আরোহীর মন ভেঙে গেল। সে হোটেল ছাড়ার সিদ্ধান্ত নিল। কিন্তু তখন কমলা বুয়া, যিনি তাকে কন্যা মেনেছিলেন, এসে বললেন, যদি তুমি আজ হার মানো বেটি, তাহলে পুরো সত্য হারবে। এটা শুধু বিবেকের নয়, এখন আমাদেরও সাহস। সেই শব্দগুলো যেন পাথরে হাতুড়ির আঘাত। বিবেক প্রথমবার আরোহীর চোখে তাকিয়ে বলল, এখন তোকে কারো সাহায্যের দরকার নেই, বরং আমার তোর সমানতা চাই। এবং প্রথমবার আরোহী হাসল। তাহলে চলুন স্যার, এই যুদ্ধ একসঙ্গে লড়ি। সেই দিন প্রতিটি অর্থে বিশেষ ছিল। বিবেক প্রথমবার তার নীরবতা ভাঙল এবং মিডিয়ার সামনে এসে এমন একটা বিবৃতি দিল, যা শুধু ঘরে বসা রিপোর্টারদের নয়, বরং লক্ষ লক্ষ মানুষের হৃদয়কে ঝাঁকুনি দিল। সে মাইক ধরল এবং বলল, যে মেয়েকে তোমরা সবাই কলঙ্কিত করতে লেগেছ, সে আমার দুর্বলতা নয়, আমার সবচেয়ে বড় শক্তি। যাকে তোমরা ছবিতে দেখেছ, আমি তাকে ভাঙা ছবি থেকে জুড়তে দেখেছি। যে এই দেশের সবচেয়ে নোংরা সিস্টেম থেকে লড়ে বেরিয়েছে, তাকে কোনো সংবাদপত্র, কোনো চ্যানেল, কোনো সমাজ দুর্বল করতে পারবে না। সেই বিবৃতি সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ল। লক্ষ লক্ষ মানুষ আরোহীর পক্ষে আওয়াজ তুলল। এনজিও, মহিলা সংগঠন, সাংবাদিকরা তার পাশে দাঁড়ালো। এবং সেই সন্ধ্যায় বিবেক এবং আরোহী প্রথমবার ছুটি নিয়ে একটা মন্দিরে গেল। সেখানে এক সাধু তাদের দম্পতি ভেবে আশীর্বাদ দিল। আরোহী লজ্জায় লাল হয়ে গেল এবং বিবেক, যে হয়তো কয়েক মাসে প্রথমবার খোলাখুলি হেসেছিল, ধীরে বলল, যদি তুমি প্রতিদিন এমন লজ্জা পাও, তাহলে আমি প্রতিদিন মন্দিরে নিয়ে আসব। মন্দির থেকে ফেরার পথে গাড়িতে আরোহী বলল, যখন তুমি হাসো তখন ভালো লাগে, কিন্তু যখন হাসো তখন ভয় লাগে। কোথাও আবার কিছু না খুঁড়ে ফেলো। বিবেক গম্ভীর হয়ে গেল। ধীরে বলল, এবার যদি কিছু হারাই তাহলে নিজেকে হারাবো, কিন্তু খেলা এখনো শেষ হয়নি। রোহন পারেখ একটা শেষ চাল চালল। বিবেকের হোটেলে বিস্ফোরণের পরিকল্পনা। আরোহীর এর আঁচ পেয়ে গেল, কিন্তু পরবর্তী পদক্ষেপ কি হবে জানতে তাকে রোহনের পৃথিবীতে ঢুকতে হলো। বিবেকের বিরোধী ছিল, কিন্তু আরোহী বলল, যদি তুমি আমাকে তোমার সমান মেনেছ, তাহলে আমাকে থামানোর অধিকারও হারিয়েছ। এবার বিবেক চুপ রইল, কারণ এখন সে জানত যে আরোহী শুধু একটা মেয়ে নয়, বরং তার জীবনের সবচেয়ে সাহসী যুদ্ধ। রোহনের পরিকল্পনা ব্যর্থ হল, কারণ এবার তার প্রতিটি চালের আগে আরোহী এক পা এগিয়েছিল। বিবেক তার নেটওয়ার্ক থেকে রোহনের সব ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করিয়ে দিল। তার জালিয়াতি বিনিয়োগগুলো পাবলিক করল। তার সবচেয়ে বিশ্বস্ত লোকদের নিজের টিমে নিয়ে নিল। এবং সবচেয়ে বড় আঘাত, সে রোহনের সেই অডিও রেকর্ডিং লিক করল, যাতে সে আরোহীকে হুমকি দিচ্ছে। রোহন পুরোপুরি উন্মোচিত হয়ে গেল। আদালত তাকে জেল পাঠায়নি, বরং সমাজসেবার শাস্তি দিয়েছে। এখন সেই রোহন, যে কখনো মেয়েদের দর হাঁকত, যৌনপল্লীর নোংরা পরিষ্কার করছে সেই গলিতে, যেখানে সে কখনো রাজত্ব করত। বিবেক বলল, যদি তুমি জেল যাও তাহলে 5 বছরে বেরিয়ে আসতে। এখন তুমি প্রতিদিন বাঁচবে, প্রতিদিন তোমার লজ্জায় মরবে। এবং সেখানে বিবেক এবং আরোহী একে অপরের সামনে দাঁড়িয়ে। এখন তাদের মাঝে কোনো মিথ্যে নেই, কোনো ভয় নেই। বিবেক ধীরে তার হাত ধরল এবং বলল, আমি অনেক কিছু হারিয়েছি আরোহী, কিন্তু যা তোকে পেয়েছি সেটা প্রতিটি হারের সবচেয়ে বড় জয়। আরোহীর চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। এখন আমাদের মাঝে কোনো শর্ত নেই। বিবেক শুধু প্রেম এবং একটা প্রতিশ্রুতি যে আমরা একে অপরকে কখনো ভাঙতে দেব না। সেটা একটা নতুন শুরু ছিল, দুটো অসম্পূর্ণ জীবনের নতুন বই। এখন তাদের মাঝে শুধু ইশক নয়, সম্মান ছিল, বোঝাপড়া ছিল, এবং একটা সেই সম্পর্ক যা কোনো ছবি বানাতে পারবে না, নাকি কোনো খবর মুছে ফেলতে পারবে। বন্ধুরা, এর সঙ্গেই শেষ হয় একটা এমন গল্প যা আমাদের শেখালো যে প্রেম তখনই পূর্ণ হয় যখন তাতে সম্মান এবং সমানতা থাকে। এখন প্রশ্ন তোমাদের কাছে, তোমরা কি মানো যে কোনো মানুষ সত্যিই তার ভাগ্যের সঙ্গে লড়ে তার সম্পর্কগুলো বাঁচাতে পারে? সমাজের চোখ কি কখনো কোনো মেয়ের সত্যকে চিনতে পারবে? তোমাদের উত্তর নিচে কমেন্টে অবশ্যই লিখো। এবং যদি এই গল্প হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিও লাইক করো, শেয়ার করো।